কতদিন লাগতে পারে এবং ঔষধ দিলে কতক্ষণের মধ্যে ওষুধের রেজাল্ট শুরু হবে আপনার একটা ধারণা আসবে। এরকম যাই হোক, থুজা থুজা সম্পর্কে জানার কোনো শেষ হবে না। অর্গানন আমি যে বইটা অনুবাদ করেছি, আপনারা যদি সহজ বই চান তাহলে এটা একটা সহজ বই। সবাই যারা যারা পড়েছেন, এখানে অনেকেই আছেন আমার বইটা পড়েছেন, অলরেডি পড়ে ফেলেছেন, পড়তেছেন, তারা সবাই এক বাক্যে বলবেন যে মার্কেটে যত বই আছে তার মধ্যে সবচেয়ে বোঝার জন্য এই বইটাই সবচেয়ে ভালো নাম্বার পায়। যারা এটা পড়বেন, অর্গানন একবার পড়লেই যথেষ্ট, একবার দুইবার সারা জীবনই পড়বেন টুকিটাকি, কিন্তু একবার অর্গানন পড়লেই যথেষ্ট। কিন্তু ম্যাথমেটিকে আপনাকে পড়তে হবে সারা জীবন, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন, সুস্বাস্থ্যের সাথে যতদিন বেঁচে থাকবেন। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি ডাক্তারি চালিয়ে যাবেন, নিজের ফ্যামিলি পারিপার্শ্বিক মানুষের জন্য কল্যাণকর চিকিৎসা ততদিন আপনি করতে পারবেন। ততদিন ওষুধ পড়তেই হবে, খালি এই ওষুধটাই না, সব ওষুধই পড়তে হবে। আজকে হয়তো ডিটেল পড়তেছেন, তখন হয়তো অল্প সময়ের মধ্যে চোখ বোলাবেন, অনেক কিছু ভুলে গেছিলেন সেটা আবার আপনার মনের মধ্যে চলে আসবে, এইভাবে চলতে থাকবে। আজকে আমি সাধারণভাবে অল্প কিছুই আলোচনা করব, সময় কম আমাদের, এবং একটা ধারণা দেব আপনারা পড়বেন। আমি পড়ার পরে আপনারা আবার এগুলি মিলিয়ে নেবেন। যার কাছে আমি তো ফাঁকে ফাঁকে অর্গাননের যেখানে প্রয়োজন, যেখানে আপনার অর্গানন সূত্র আইসা পড়ে, সেখানে আমি অর্গানন বলতে থাকবো। আর এই ক্লাস এখন প্রতিনিয়ত আল্লাহ যদি আমাকে সুস্থতার সাথে রাখেন তাহলে খুব খুব ঘন ঘন ক্লাস পাবেন বলে আশা করতে পারেন। যাই হোক, আপনারা অর্গাননটা যারা সংগ্রহ করেছেন তারা আমি যে কথাগুলি যখনই বলি সেগুলি আপনারা পরে মিলিয়ে দেখবেন, আবার ওই সূত্রটা পড়ে নেবেন, আপনার পড়া হয়ে গেল, আর বদ্ধমূল হলো আপনার মনের মধ্যে, আর বুঝবেন না। আর ম্যাথমেটিকের ওষুধও যেখান থেকেই পড়েন, কয়েকটা বই থেকে পড়েন, অসুবিধা নাই, অ্যানিমেলের বই থেকে পড়েন, যেখান থেকেই পড়েন, বইটার যে মানে ওষুধটাকে চিনার যে পদ্ধতি সেটা আপনাকে আয়ত্ত করতেই হবে, টুডে অর টুমরো। পড়তে থাকেন, লিখতে থাকেন, জানতে থাকেন, পড়তে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এক সময় অনেক মূল্যবান করে তুলবেন, তো দামি মানুষ হয়ে যাবেন আপনি দুনিয়া আখিরাতে। আমরা শুরু করতেছি পূজা দিয়ে। এখানে বলা হয়েছে যে the main action of thuja is on the skin and genitourinary organs, producing conditions that correspond with Hahnemann's psychotic dyscrasia. আমি আপনাদের সামনে আগে ইংরেজি বলি, কারণ কি আমি সমস্ত বই ইংরেজিতেই পড়ি, কারণ যারা বাংলায় অনুবাদ করেছেন তারা তো সংক্ষেপ করেছেন, তাদের মতো করে লিখেছেন ইংরেজি থেকেই। আমি যদি ইংরেজিটা সরাসরি পড়ি তাহলে আমার বেশি লাভ, আমি আবার আপনাদেরকে সেটা অনুবাদ করে শুনিয়ে দেই, এতে করে আপনাদেরও একটা সুবিধা। আপনারা যখনই পড়বেন ইংরেজিতে আগে পড়বেন। আপনাদের জন্য সবচেয়ে মূল্যবান বই হলো বরিকের বই, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে ফেমাস বই। আর হলো এলেনের কিনোট আছে, ক্লার্কের ডিকশনারি অফ ম্যাথমেটিক্স আছে, তারপরে আরো অনেকের বই আছে, কয়েকটাই মূলত বললাম। কেন্টের বই পড়তে পারবেন, তবে কারো বই থেকে আপনি মাত্রা শক্তি এগুলি নির্ধারণ করতে পারবেন না। হ্যানিম্যান যে লেটেস্ট রেখে গেছেন আপনার কি বলে অর্গানন, সেখানে যে নিয়ম নীতি আছে মাত্রা প্রয়োগের ক্ষেত্রে, শক্তি মাত্রা প্রয়োগের ক্ষেত্রে, সেগুলি মানতে হবে। কারো ম্যাথমেটিকা থেকে আপনি এই জিনিসটা পাবেন না, কারণ ওনারা তখন হয়তো এগুলির সাথে পরিচিত ছিলেন না, তখন হয়তো ওনাদের সামনে অর্গানন আসে নাই, বিভিন্ন কারণে দেখা যায় তারা মাত্রা শক্তি প্রয়োগ তাদের মতো করে করেছেন। আর কেন্টের সাথে হ্যানিম্যানের সাথে কোনো ব্যাপারে কোনো মিল খুঁজে পাবেন না, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। উনি যখন চিকিৎসা করেছেন তখন মার্কেটে 5th এডিশন ছিল অর্গাননের, কিন্তু কেন যে কোনো কিছুর সাথে মিলে না তা জানি না, বলতে পারবো না। যেমন ধরেন ফিলোসফি, হোমিওপ্যাথিক ফিলোসফি বই লিখেছেন কেন্ট, এটার সাথে অর্গাননের সাথে পুরাটাই একেবারে আছে, কনফিউশন, মানে বিরুদ্ধ কথা আছে। হ্যানিম্যানের সাথে কোনোই মিল নাই। আর হ্যানিম্যান কোনো বই লেখেন নাই
যেটাকে বলা হয় হোমিওপ্যাথিক ফিলোসফি। হ্যানিম্যান লিখে গেছেন অর্গানন, এখানে সমস্ত নিয়ম কানুন আছে। আমি কিন্তু ওনাকে দোষারোপ করছি না। উনি তখন যখন ডাক্তারি করছেন তখন তো আমার জন্মই হয় না, ওনাকে দোষারোপ করবো আমি কিভাবে? উনি ওনার মতো করেছেন, ওনার বই পড়লে আপনার ভালোই লাগবে। সমস্যা হলো হ্যানিম্যানের সাথে তত্ত্বের সাথে কোনো কিছুতেই মিলবে না। তারপরে ধরেন ওনার ম্যাথমেটিকায় অর্থাৎ কেন্টের অনেক নিয়ম আছে। এই যে আমি বললাম যে অর্গানন পড়তে পড়তে অনেক নিয়ম আসবে, আমি এখান থেকে আলোচনা করব অর্গানন থেকে। আমি যখন আলোচনা করব তখন তো একেবারে রেফারেন্স দেব, কত নম্বর অনুচ্ছেদ, কোন পাদটিকা, এই সব দিয়া। কিন্তু ওনার ওই সমস্ত কোনো কিছু নাই। উনি ওনার মতো করে মন চাই জিন্দেগি পালন করেছেন, ওনার মতো করে প্রয়োগ করেছেন সবকিছু। অর্গাননের সাথে কোনো মিলজিল কিছু পাবেন না। তাতে অসুবিধা নাই, আপনাদের মন চাইলে আপনারা ম্যাথমেটিকা পড়তে পারেন, পড়তে ভালো লাগে, আমি পড়েছি। এখন আমি সবচেয়ে বেশি পড়ি ওই যেগুলি বললাম আপনাকে, বরিকের বই, অ্যালেন কে নোটস, তারপর আপনার ক্লার্কের বই, হ্যানিম্যানের বই তো আছেই। এটা তো সবার পক্ষে আমাদের সম্ভব না, সবার শেষে দেখবেন আপনি। তো এমন কিছু বই আছে যেগুলি দিয়ে পড়লে আপনি, একটা কথা আছে বাংলায় যে মোটা ভাত মোটা চাল দিয়ে চলতে পারলে হলো, বেঁচে যাইতে পারলেই হলো। এগুলি দিয়ে করলে, এগুলি পড়লে আপনার মধ্যে আস্তে আস্তে টেক্সট হিসেবে যদি বরিকের বই, তারপরে আপনার এলেনের কিনোট, ক্লার্কের বই, এগুলি যে কোনোটা বেছে নেন তাহলে মন্দ হবে না, আপনি চলতে পারবেন। কারণ জীবন তো সংক্ষিপ্ত, আর এত পড়াশোনা ধৈর্য সারা জীবন থাকে না। যাই হোক, আমি বলছিলাম যে এই যে ইংরেজিটা বললাম প্রথমে, সুজা, প্রত্যেকটা ওষুধের একটা অ্যাকশনের জায়গা আছে, ভাগ ভাগ, একটা জায়গা না। শরীরের যে ওষুধ সবচেয়ে বেশি জায়গা হিট করে, বেশি লক্ষণ দেয়, সেই ওষুধটাকে হ্যানিম্যান সবচেয়ে ভালো ওষুধ বলেছেন, গুরুত্বপূর্ণ ওষুধ বলেছেন। 156 নম্বর অনুচ্ছেদে আপনারা পাবেন, লিখে রাখেন আপনারা চাইলে, 156 না 55, সম্ভবত এই মুহূর্তে বইটা আমার ঘরে আছে, এই মুহূর্তে বইটার কি করতে পারতেছি না, সম্ভবত 56 অথবা 55 নম্বর বলছেন হ্যানিম্যান, 156 অথবা 55, যে যে ওষুধের সবচেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ রোগীর সবচেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের সাথে মিলে যাবে, সেটাই হচ্ছে মিলে যাবে অর্থাৎ সদৃশ হবে, সেটাই হচ্ছে রোগীর জন্য সবচেয়ে সঠিক ওষুধ। তার মানে আমাদের ম্যাথমেটিকায় কিন্তু অনেক ওষুধ আছে, দেখবেন অনেক ওষুধে আছে খুব কম লক্ষণ, অগভীর ওষুধ। ও গভীর হইলেও দেখবেন যে কোনো ওষুধ আছে খুব কম লক্ষণ। আবার এই যে আজকে যে ওষুধটা পড়তেছি, এটার যে লক্ষণ হাজার হাজার লক্ষণ আছে। তো এটা যদি মিলে যায় রোগীর সাথে, কারণ এই রোগীর লক্ষণও কিন্তু সাধারণত অনেক বেশি লক্ষণই থাকবে, যদি মিলে যায় এবং সদৃশ হয়, মিলে যায় মানে সদৃশ হয়, তাহলে রোগীটা খুবই ভাগ্যবান। তার পৃথিবীতে যত রোগ আছে এই থুজার মধ্যে সব রোগ আছে। আর বলবেন এটা কি করে বললেন? এইগুলি হলো বোঝার বিষয়। হোমিওপ্যাথি পড়ে সারা জীবন 100 বছর ধরে পড়ে করে, কিন্তু এগুলি বুঝে না, চেষ্টাও করে না, উনি করে যাচ্ছে। চোখে একটা চশমা দিয়ে জিজ্ঞাসা করলে ওই বাবা এত বছর ধরে করতেছি আর কি, এরকম। আর কথাটা হলো কিভাবে সম্ভব? আপনার 153 নম্বর অনুচ্ছেদ, যাকে বলা হয় ওই যে রেয়ার আনকমন সিমটমের কথা বলা হয়েছে, যে সেখানে দেখবেন শেষের এই সূত্রের শেষের অংশে হ্যানিম্যান বলছেন প্রত্যেক রোগীর সাধারণ লক্ষণ একই, রোগীর এবং ঔষধের সাধারণ লক্ষণ এক, প্রত্যেকটা ঔষধে আছে। এই যে এটা বড় ওষুধ, এখানে যত রোগ আছে এই রোগীর ঔষধ, এই ঔষধের রোগীরও সাধারণত দেখবেন ওই পরিমাণ ওই ধরনের রোগ আছে তার শরীরে। যেমন ধরেন এই ঔষধে ক্যান্সার ভালো হয়, ডায়াবেটিস ভালো হয়, হাঁপানি ভালো হয়, আর কি কত রোগ কি বলবেন, আর কি কি রোগ আছে, হার্ট ব্লক বলেন, হার্ট স্ট্রোক বলেন, ব্রেন স্ট্রোক বলেন, যত সব পৃথিবীর রোগ আছে এই ওষুধে ভালো হবে বলতে উপকার হবে, যতক্ষণ পর্যন্ত এই ওষুধের ক্ষমতা থাকে ততক্ষণ কাজ করবে। কিন্তু রুগীটা হইতে হবে সুজার, তাহলেই কাজ করবে। তাহলে বুঝতে পারলেন যে এই ওষুধে এমন কোন রোগ নাই
যা তারে সুস্থ করতে পারবে না। সর্দি কাশি থেকে শুরু করে কনস্টিপেশন থেকে শুরু করে পুরুষ মহিলা বাচ্চা সবার জন্যই ওষুধটা প্রযোজ্য। কথা হলো কি, ওষুধটা হইতে হবে আপনার রোগীর জন্য সদৃশ। যেমন আহ, আমার আপনার সবার বাসায় তালা আছে, তালাগুলি মনে করেন সব তালাগুলি একই কোম্পানির মোবাস তালা, ইন্ডিয়ান মোবাস। দেখবেন সব তালা দেখতে এক, সব চাবিও দেখতে একেবারে কাছাকাছি, কিন্তু এমন কিছু কিছু পার্থক্য আছে। আমার তালার চাবি তালার আপনার তালা আমার চাবি দিয়ে খুলবে না, অথচ একই কোম্পানির একই নাম তালার, একই ডিজাইন, একই সমান তালা। ঠিক এরকম এমন কিছু পার্থক্য আছে যা দিয়ে একটা ঔষধকে আলাদা করতে হয়। এই কথাগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের কাছে এখন এটা বিরক্তি, কারো কাছে বিরক্ত লাগবে, বলো যে ডাক্তার সাহেব খালি এখানের কথা বলে, রোগের কথা ওষুধের কথা বলে না। এমন কিছু ব্যক্তি বক্তৃতা দেয় যারা যা বললে মানুষ খুশি হবে সেগুলি বলে। কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বললাম এটাই হলো প্রকৃত হোমিওপ্যাথি। আরেকটা কথা এর সাথে বলবো, যারা আছেন অর্গানন 136, আপনারা সবাই টুইকে রাখেন 136 নম্বর অনুচ্ছেদ, একটু টুইকে রাখেন অনুচ্ছেদ 136 অর্থাৎ সূত্র 136। যে কথাগুলি বললাম এটা কিভাবে সম্ভব, এটার এখানে দেব আপনাকে এইটা উত্তরটা। 136 নম্বর অনুচ্ছেদে আছে যে মনে করেন একটা রোগী আসলো অনেকগুলি লক্ষণ নিয়ে, তার অর্শ আছে, তার ফিস্টুলা আছে, তার মাথা ব্যথা আছে, তার ক্যান্সার আছে, তার ডায়াবেটিস আছে। এখন তো যে চিকিৎসা করবেন তিনি তো দেখবেন যে রোগগুলি কোন ওষুধের মধ্যে আছে। এটাই তো সাধারণত আমাদের ঘটে, রেপার্টরি নিয়ে বসবে আর ক্যান্সার অধ্যায়ে যাবে, ডায়াবেটিস অধ্যায়ে যাবে, এগুলি সবগুলিতে টোকা দিবে। কি বলেন, কেউ আছেন হা বা না বলবেন? আমি যা বলছি ঠিক আছে? কেউ কি কথা বলবেন ভাই ডাক্তার সাহেবরা? জি জি ঠিক আছে। এরকম তো করবে মানুষ, কিন্তু এটা হোমিওপ্যাথি নয়, এটা গতানুগতিক চলে আসছে, যার ফলে মানুষ প্রতারিত হয়। হোমিওপ্যাথির কথা বললে দেখছি কোনো কাজ হয় না। তারপর আমরা যে পানিতে ওষুধ বানিয়ে দেই, এটা অনেক মানুষের দেখে হাসে। ওষুধ বানাইতেছি, ওষুধ নিবে ঠিকই, হাসতেছে। কেন হাসেন? হাসে। অথচ আমাদের কাছে এসে বলে যে অমুকে খুব বড় ডাক্তার। কেন? তার ঘরে ওষুধ আর ওষুধের পালা, ওষুধের কোনো অভাব নাই। তার মানে কি, যত রকম প্যাটেন্ট ওষুধ আছে সব তার চেম্বারে নিয়ে জড়ো করছে, মানুষের দেখায় যে আমি অনেক বড় ডাক্তার। দাদা, সে কি বড় ডাক্তার? অবশ্যই না। এটা তার হোমিওপ্যাথি না। 136 নম্বর মসজিদে বলা হয়েছে যে তোমার রোগী যে রোগ নিয়ে আসুক না কেন, যত রোগ এগুলি হলো ক্লিনিক্যাল রোগ, এগুলি তো কোনো বৈশিষ্ট্য নাই, সাধারণ লক্ষণ সব। ডায়াবেটিস, ক্যান্সার, হাঁপানি, যক্ষা, কাশি, অর্শ, গ্যাস, ফিস্টুলা, অনেক রোগ। তার বলে যে আমার রোগের কোনো শেষ নাই, বাদ। তখন আপনি দেখলেন যে জিজ্ঞাসাবাদ করা শুরু করলেন, কি করবেন? দেখেন, দেখতেছেন যে তার, আপনি কি জিজ্ঞাসা করবেন আর কি কষ্ট আছে? সে বলবে আমার তো এই কয়টাই রোগ, আপনি ওষুধ দেন। আপনি বলবেন যে না, তোমার আরো কিছু জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে, শীতে কেমন লাগে, গরমে কেমন লাগে, আর কোথায় কি সমস্যা, গোসল করতে পারো কিনা, দুধ হজম হয় কিনা, জিব্বাটা একটু দেখাও। বলো যে জিব্বা দেখে আপনি কি করবেন? তো রোগের নাম বললামই। এরকম রোগী আসে না দাদা, আসে না? জি আছে। দেখে কি হবে, লাভ কি আপনার? আমি তো সব বললামই, ওষুধ দেন আমারে, এরকম কথা বলবে। তারপরে কোন রোগীরে বললেন যে আপনার পিরিয়ড কেমন হয়, তখন হয়তো বলতে পারে যে আমার এই সমস্ত বাজে প্রশ্ন আপনি করতেছেন, আপনি হোমিওপ্যাথি ডাক্তার, ওষুধ দিয়ে না দিয়ে আপনি এইসব ফালতু আলাপ করেন, এমনও কিন্তু দু একজনে বলতে পারে হঠাৎ করে জিজ্ঞাসা করলে। এরকম আপনি শনাক্ত করবেন সে তো অনেক রোগ নিয়ে আসছে, অসুবিধা নাই। হঠাৎ করে যদি দেখেন, জিজ্ঞাসা করতে থাকেন, দেন আমরা ওষুধটা পরে দেখবেন কেসটা আমরা পেয়ে যাব এই রোগীটার ওষুধ কি হতে পারে। তাহলে আমরা একটু জানি নেই থুজার কথাগুলি।
হ্যাঁ, এখানে বলা হয়েছে যে থুজার মেইন কাজই হচ্ছে স্কিনের উপরে এবং জেনিটো ইউরিনারি অর্গানস। জেনিটো ইউরিনারি অর্গান বলতে বোঝায় এই যৌন যৌন মানুষের যৌন যন্ত্র এবং প্রস্রাব যন্ত্র, এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি কাজ করে স্কিনে এবং যৌন যন্ত্র ও প্রস্রাব যন্ত্রের উপরে। তারপর বলছেন যে প্রডিউসিং কন্ডিশনস, এমন অবস্থা তৈরি করে দ্যাট করেসপন্ড উইথ হ্যানিম্যানস সাইকোটিক ডিসক্রেশিয়া, যেটার সাথে হ্যানিম্যানের সাইকোটিক ডিসক্রেশিয়া মানে হলো প্রবণতা, মানে সাইকোটিক বৈশিষ্ট্যের সাথে মিলে, বুঝতে পারছেন সবাই? এমন সব লক্ষণ উৎপন্ন করে যেগুলির সাথে হ্যানিম্যানের যে সাইকোটিক মানে লক্ষণ প্রবণতা সেগুলির সাথে মিলে যায়। তাহলে সাইকোটিক লক্ষণগুলি কি হতে পারে সেগুলি আমরা এখানে পাবো আশা করা যায়। সেগুলি কি কি? যেমন ধরেন এখানে বলছে ডিসক্রেশিয়া হুজ নাকি চিফ manifestation is the formation of wart-like excrescences upon mucus and cutaneous surfaces। অর্থাৎ বলতেছেন যে এই যে সাইকোটিক ডিসক্রেশিয়া যার প্রধান প্রধান লক্ষণগুলি, ম্যানিফেস্টেশন মানে লক্ষণ, আমরা তো জানি সিমটম মানে লক্ষণ, অ্যাফেকশন দেখবেন বই অর্গানে বা বিভিন্ন জায়গায় মেট্রিমেটিকে আছে অ্যাফেকশন, অ্যাফেকশন মানেও কিন্তু লক্ষণ। কন্ডিশনস অবস্থা, এটাও লক্ষণই বুঝাইতেছে এইখানে। আপনার কোন ওয়ার্ডের অর্থ কিন্তু তার বাক্যে ব্যবহৃত অবস্থা দেখে নির্ণয় করা হয়। যেমন আই হ্যাভ হ্যাড মাই রাইস, আই হ্যাভ হ্যাড মাই রাইস। আপনারা ভাববেন যে আপনি কি ইংরেজি শিখাইতেছেন? এই ধরনের ইংরেজি আপনাকে জানতে হবে। আপনি একটু একটু করে পড়া শুরু করবেন, আপনি ইংলিশে অনার্স মাস্টার্স না হইলেও আপনি আস্তে আস্তে ইংরেজি বুঝতে পারবেন। ইংল্যান্ডে যারা মাতৃভাষা ইংরেজি শিখে তারা সবাই তার ইংলিশে অনার্স মাস্টার্স না। আমাদের বাংলা যারা বলে তারা তো বাংলাতে মাস্টার্স না। আপনি পড়তে 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 বুঝতে পারবেন। এরকম আই হ্যাভ হ্যাড মাই রাইস, এর অর্থটা কি হয় কেউ বলতে পারবেন? এমন কেউ আছেন আমার সম্মানিত ডাক্তারদের মধ্যে? আই হ্যাভ হ্যাড মাই রাইস কাইন্ডলি বলেন, আপনাদের লাভ হবে। আই হ্যাভ হ্যাড মাই রাইস। আমি আমার ভাত খেয়েছি। আপনারা অনেকেই জানেন, হয়তো বলবেন বলতে বলতে সময় চলে গেছে অথবা কেউ লজ্জা বোধ করছেন। আপনারা জানেন না সে কারণে বলি নাই। এই ধরনের ইংরেজি আপনার জানা উচিত। আপনি ইংরেজি না পড়লেও সাধারণভাবে যে কোনো জায়গায় এটা জানা উচিত, এটা দরকার পড়ে। আমি আমার ভাত খেয়েছি, আমি আমার খাবার খেয়েছি, এটাই বোঝায়। অথচ খাওয়া ইংরেজি হলো ইট, কিন্তু এখানে দেখেন আই হ্যাভ হ্যাড মাই রাইস, অর্থাৎ সেন্টেন্সের ধরন অনুযায়ী আপনার অর্থ হবে। তো এখানে চিফ ম্যানিফেস্টেশন ইজ দ্য ফরমেশন অফ ওয়ার্ড লাইক এক্সক্রিসেন্সেস। ওয়ার্ড মানে হলো বাংলা অর্থ হলো আপনার কি বলে এটাকে, আচিল। আচিল জাতীয় এক্সক্রিসেন্সেস মানে উপমাংস। অনেক দেখবেন বাচ্চারা অনেক সময় উপমাংস নিয়ে জন্মগ্রহণ করে। উপমাংস এমন একটা জিনিস যেটা মূলত সাইকোটিক একটা শারীরিক লক্ষণ। এটা কিন্তু মানসিক লক্ষণ না, শারীরিক লক্ষণ। এটা কোথায় জন্ম দেয় বলছেন যে বলতেছেন যে এটা মিউকাস মেমব্রেনে, আর একটা বলছেন কোনটা, ত্বকের ভিতরে। ত্বকের ভিতরেও অনেক সময় টিউমার আছে, নেগেটিভ হয়। তারপর আরেকটা জিনিস উৎপন্ন করে, সেটা হলো ফিগওয়ার্ডস এন্ড কন্ট্রাইলোমেটা বলা হয়েছে। ফিগওয়ার্ডস বলতে আসলে একটু সাধারণ ভাবে বোঝায় আচিল জাতীয় আপনার ওভারগ্রোথ। আর কন্ডাইলোমেটা বলতে বোঝায় মানে এটা যৌন জায়গায়, যৌন অংশে, গোপন জায়গায় যে আপনার আচিল হয় সেটাকে বলে কন্ডাইলোমেটা। আপনারা যে কন্ডাইলোমেটা সার্চ দেন তাহলে দেখবেন
যে পুরুষ বা মহিলার পুরুষের অনেক সময় তার পেনিসের আগায় বা সমগ্র পেনিসের মধ্যে দেখবেন যে মৌমাছি, বড় বড় মৌমাছি, যদি মৌমাছি মানে মৌচাকে যেরকম করে বসে থাকে, দেখবেন যে পেনিসের মধ্যে এরকম করে মনে হয় যে ওই মৌচাকের মতো মৌমাছি বসে আছে ওখানে। এত আচিল মাথায় থাকে, মানে যাকে গ্ল্যান্স পেনিস বলা হয়, এখানটাও থাকে। তারপরে মহিলাদের অনেক সময় এমন হয়, সার্চ দিলে পাবেন ফিমেল জেনিটাল ফিগুয়ার্স অথবা ফিমেল কন্ডাইলোমেটা। এটা যদি সার্চ দেন তাহলে দেখবেন যে এই মানে জেনিটাল আঁচিলের কারণে তার প্রস্রাব করা বা ওখানে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা তার পক্ষে কঠিন কাজ। আল্লাহর কি কুদরত এইখানে মানুষের। আবার আরেকটা জায়গায় হয় পায়খানা, মানে অ্যানাল এরিয়ার মধ্যে, মানে এটা বায়ুপথের চতুর্দিক দিয়ে দেখবেন এরকম আঁচিল হয়, দেখবেন যে ফুলকপির মতো ঝুলতেছে। আবার ভাইবেন না যে ফিস্টুলা, ফিস্টুলা হলো এক প্রকার গভীর নালী। অ্যানাল ফিস্টুলা পায়খানার বায়ুপথের পাশে, পায়খানা রাস্তার পাশে ফিস্টুলা হয়। এটা কিন্তু আবার পরিপূর্ণ সাইকোটিক বলা যাবে না, এটা হলো তিনটি মায়াজমের সংমিশ্রণের একটা লক্ষণ। আর যে আচিল, টিউমার, এগুলি হলো আপনার সাইকোটিক লক্ষণ। এই কয়টা জায়গাতেই সবচেয়ে বেশি হয়, আরো কিছু গোপন জায়গায় হয়, যেমন আপনার বগলের আশেপাশে হয়, ঘাড় যেখানে ঢাকা থাকে, গলার চারপাশে, এখান থেকেও কম বেশি হয়। আরো শরীরের বিভিন্ন জায়গায় হইতে পারে ফিগুয়ার্স, মানে আচিল। কিন্তু কন্ডাইলোমেটা সেগুলি যেগুলি জেনিটাল এরিয়াতে হয়। ওই তো জেনিটাল এরিয়া বলতে ওই নারী পুরুষের যৌনাঙ্গের আশপাশ দিয়ে হয় আর এনাল এলাকায় হয়, এগুলো হলো কন্ডাইলোমেটা। এগুলি কিন্তু শারীরিক লক্ষণ। এইটা থুজার জন্য বিশেষ করে খুবই প্রয়োজনীয় লক্ষণ। যদি আপনি থুজা নির্বাচন করতে চান, অর্থাৎ যদি দেখেন যে রোগীর মধ্যে এগুলি সরাসরি প্রত্যক্ষভাবে আছে, থুজার রোগীদের মধ্যে এগুলি সাধারণত থাকেই থাকে। এখন তাহলে কি অন্য, যেহেতু এগুলি সাইকোটিক লক্ষণ, আর কোনো লক্ষণ ওষুধে থাকে না? থাকে। যেমন লাইকোপোডিয়াম একটা গভীর সাইকোটিক ওষুধ, গভীর মায়াজমেটিক ওষুধ, 3টা মায়াজম, সোরা, সিফিলিস, সাইকোসিস। কিন্তু এই যে শারীরিক লক্ষণ, এই যে আপনার কি বলে ফিগুয়ার্স, কন্ডাইলোমেটা, এগুলি দেখবেন লাইকোর মধ্যে কম। অন্যান্য লক্ষণ আছে, সেগুলি দিয়ে আপনি ওষুধ নির্বাচন করলে যদি রোগীর লক্ষণ যদি অন্যান্য লক্ষণের সাথে, মানসিক তার অনুভূতির সাথে মিলে যায়, তাহলে দেখবেন সে এই যে রোগটা বললাম যে আচিল নিয়ে আইছে, টিউমার নিয়ে আইছে, একই রোগীর মধ্যে ডায়াবেটিস, ক্যান্সার, হাঁপানি, যক্ষা, কাশি সব আছে। এখন ওষুধ কোনটা দিবেন? দেখবেন যে এমন কিছু লক্ষণের ভিত্তিতে সে দেখা গেল যে সে লাইকো নির্বাচিত হলো, অথবা গ্রাফাইটিস নির্বাচিত হইলো, অথবা ক্যালকেরিয়া কার্ভ নির্বাচিত হইলো। ওই ওষুধগুলির বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখবেন যে রোগী তুলনামূলকভাবে অনেক সুস্থ হয়ে তারপর আবার আসবে। এরপরে কি ওষুধ দিবেন? দেখবেন যে এই ওষুধে যদি উপকার হইতেই আছে, অনেক হয়েছে, আরো হচ্ছে, অন্য কোনো ওষুধের লক্ষণ আসে নাই, দেন আমি কিন্তু অর্গাননে চলে গেছি এই মুহূর্তে, তখন কি করবেন? 104 নম্বর অনুচ্ছেদ আপনারা লিখে রাখেন, অর্গানন 104 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলছেন অ্যানিম্যাল। এরপর রোগী আসলে যদি দেখলা যে উন্নতি চলছেই তো চলছে, তাহলে এই ওষুধের পাওয়ার বাড়িয়ে দাও আবার। আর যদি দেখো যে অন্য ঔষধের লক্ষণ ধরা পড়ে গেছে, আইসা গেছে, তাহলে আর যদি দেখো যে না কোনো উপকার তো হয় নাই, বরং নতুন নতুন লক্ষণ দেখা দিছে, তাহলে নতুন করে আবার রোগলিপি করে আবার যে লক্ষণ সমস্যার ভিত্তিতে যে ওষুধ আছে সেটাই দিতে হবে। কিন্তু উন্নতি হয়েছে, তাহলে পাওয়ার বাড়াইয়া দিবেন, এটাই নিয়ম। যাই হোক, এইভাবে চিকিৎসা চলবে। অথবা ইতিমধ্যে উন্নতিও হয়েছে, আবার অন্য ওষুধের লক্ষণ চলে আসছে। আমি একজনকে দিয়েছি থুজাই দিয়েছি, কিছুদিন পরে 2 সপ্তাহ পরেই
তার জিহ্বার বিরাট পরিবর্তন হয়ে গেছে, ফাইটা ফুইটা মনে হয় এটা চৌচির হয়ে গেছে। আপনার ওই চৈত্র মাসের মানে জমি, এই পোষা দেওয়া জমি ফাইটা এরকম চৌচির। জিজ্ঞাসা করলাম তোমার শীত লাগে না গরম লাগে? আপনার মহিলা মানুষ বয়স্ক, আমার শীত লাগে। প্রস্রাব কিরকম? প্রস্রাব ভালোই হয়, একটু লালচে, প্রচুর গন্ধ হয়। পায়খানা কেমন হয়? পায়খানা হয় কিন্তু প্রচুর গন্ধ। এরকম আপনার আর বোঝার বাকি থাকে না যে সে নাইট্রিক অ্যাসিড কি না। নাইট্রিক অ্যাসিড দিলাম, সে অনেক উন্নতির কথা পরে জানাইলো। তো এরকম যখন যে ওষুধের লক্ষণ আসবে সেটাই দিতে হবে। সাথে সাথে আপনারা এটাও শিখলেন, জানলেন। যাই হোক, আমরা জানলাম ফরমেশন, এই যে ম্যানিফেস্টেশন এটা কি, এটাকেও বলছি আমি লক্ষণ। তারপরে এই যে কি বললাম, ওয়ার্ড লাইক এক্সক্রিসেন্সেস, যত প্রকার উপমাংশ আছে পূজার মধ্যে সাধারণত দেখা যায়, এবং এটা আসলে মূলত একটা সাইকোটিক লক্ষণ। অন্য ওষুধেও আছে, তবে পূজার মধ্যে সবচেয়ে বেশি। যখন এগুলি পাইতেই থাকবেন তখন পূজার অন্যান্য খবর বার্তা নিবেন, আশা করা যায় আপনার মিলে যাবে। আচ্ছা, তারপরে হলো বলছেন হ্যাজ এ স্পেসিফিক antibacterial action as in gonorrhea and vaccination। আরেকটা কথা বলছেন, গনোরিয়া যারা প্রথম, আসলে এগুলি প্রথম দিকের পড়া। গনোরিয়া কি, সিফিলিস কি? গনোরিয়া চাপা দিলে কিন্তু সাইকোসিসের উৎপন্ন হয়, সৃষ্টি হয়। তো এটা যে খালি সাইকোসিসের ওষুধ তা না, গনোরিয়া কিন্তু একটা তরুণ রোগ। সাইকোসিস এটা তো ক্রনিক ডিজিজ, আর যার গনোরিয়া হয়েছে আজকে সেটা কিন্তু ক্রনিক না তরুণ? এমন কেউ আছেন বলতে পারবেন ডাক্তার সাহেবরা? তরুণ তরুণ রোগ, অর্থাৎ প্রস্রাবের রাস্তা দিয়ে মানে কেউ সে কোথাও বিভিন্ন কারণেই তো গনোরিয়া হইতে পারে। তার মধ্যে প্রধান কারণ হলো যে অসৎ নারী অসৎ পুরুষের সাথে, অথবা অসৎ পুরুষ অসৎ নারীর সাথে শারীরিক মেলামেশা করার কারণে ঘটে, হয়। যাই হোক, এটা হইলে হয় কি, নারী বা পুরুষের জেনিটাল দিয়ে অর্থাৎ যৌনাঙ্গ দিয়ে আপনার স্রাব বের হয়ে আসে একটা নির্দিষ্ট টাইম পরে। সেটার কালার অনেকটা গ্রে বা অনেকটা ইয়েলো বা সাদাটে। এই যে ইটা স্রাবটা, এটা হলো গনোরিয়াল, বলছে গনোরিয়াল ইনফেকশন, যাকে আপনি গনোরিয়া বলতে পারেন। আবার একটা কথা বলছেন যে টিকা, টিকার একটা ব্যাপার আছে। টিকা অ্যালোপ্যাথি মতে টিকা, আমাদের তো হোমিওপ্যাথিতে টিকা নাই। সত্যিকার অর্থে অ্যালোপ্যাথি ডাক্তাররা রোগ তৈরি করে, অর্গানন পড়লে আপনি দেখবেন সেখানে আছে যে অ্যালোপ্যাথি ডাক্তাররা রোগ তৈরি করে, আমাদের সেগুলি চিকিৎসা করতে হয়, কিন্তু এগুলি বলতে পারবেন না মানুষের সামনে, দরকার নাই। দুনিয়া এইভাবেই চলে আসছে, ঘটে আসছে, মানুষ এগুলি মেনে নিয়েছে। টিকা দিলে একটা রোগের জীবাণু একটা রোগকে পটেন্টাইজ করে আপনার শরীরে ঢুকে দেওয়া হইলো। যখন আমরা ঢুকে দেওয়ার পরে রোগীর সাধারণত এক প্রকার ইরাপশন দেখা দেয়। ওই ইরাপশনটা যদি আবার জ্বরও আসে অনেক সময় এই ইরাপশন, এই লক্ষণগুলি থুজার লক্ষণের সাথে মিলে, বিধায় বলা হয় থুজা এই ভ্যাকসিনেসিসকে নষ্ট করে। আমি দেখেছি ওরা যত কঠিন ওষুধই প্রয়োগ করুক না কেন, আমাদের হোমিওপ্যাথিক ওষুধ সূক্ষ্ম মাত্রায় দিলে ওই ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যায়, অর্থাৎ ভ্যাকসিনোসিস নষ্ট হয়ে যায়, রোগীটা সুস্থ হয়ে যায়। ভ্যাকসিন দিলে যেমন রোগীটা অসুস্থ হইলো, আপনি লক্ষণ অনুসারে আপনি থুজা দিবেন, যদি থুজার রোগী হয় সে মিলে যায়। অনেক ওষুধ আছে মিলে যায়, যেমন সাইলেশিয়ার লক্ষণ অনেক সময় আসে, সালফারের লক্ষণ আসে, ক্যাডমিয়াম কার্বের লক্ষণ আসে, সাধারণত বেশি আসে। তবে সবচেয়ে বেশি সাধারণত থুজার সাথে অনেক সময় মিলে যায়, এইখানে এই ওষুধটা কাজ করে। তারপর আছে যে সাপ্রেসড গনোরিয়া সেলফ ইনজাইটিস, ইর ইফেক্টস অফ
ভ্যাকসিনেশন শুরুতে আপনাদের বললামই। গনোরিয়া যার সাপ্রেস হয়, যত লক্ষণ দেখা দেয় দেখেন অনেক সময় আমরা ধরতে পারি না, থুজার সাথে মিলাইতে পারি না, কারণ আমরা থুজাটা তো ভালো করে জানি না বিদায় অনেক ওষুধের সাথে মিলে যাবে। এ কথা বললে অনেক সময় মানুষের মেডোরিনাম দিয়ে দিবে। মনে রাখবেন, শরীর থেকে কোনো প্রকার পদার্থ নিয়ে হ্যানিম্যান ওষুধ নির্বাচন তৈরি করা নিষেধ করেছেন। সিপিলিনাম, এই গনোরিনাম মানে মেডোরিনাম, তারপরে কি ব্যাসিলিনাম, এগুলি ব্যবহার তৈরি করা নিষেধ। যাই হোক, লক্ষণ অনুসারে আমরা চিকিৎসা দিব। তার মনে করেন সিভিলিস হয়েছে, এর অনেক ওষুধ আছে। অ্যাকোনাইটও দেখবেন যে অনেক সময় গনোরিয়া হয়েছে, গনোরিয়ার যে লক্ষণ, ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস স্যাটিভা, এই ওষুধগুলি দেখবেন অনেক সময় রাষ্ট্রক্স দেখবেন যে মিলে যেতে পারে, হোমিওপ্যাথিক ওষুধ এইরকম। যাই হোক, গনোরিয়া হইলে সাধারণত থুজার সাথে সবচেয়ে বেশি মিলে যায়, এইটাই পৃথিবীর নিয়ম। এই ওষুধটা এত মিল, অর্থাৎ সাইকোসিসের জন্য থুজা যেমন প্রধান ঔষধ, ছোড়ার জন্য সবচেয়ে বেশি লক্ষণের ওষুধ হলো সালফার, আর সিভিলিসের জন্য সিভিলিস মাইজামের জন্য সবচেয়ে বেশি লক্ষণ বহন করে মার্কসল। আপনারা কম বেশি বুঝতে পারছেন? এমন কেউ আছেন একটু হা বলবেন? জি জি। এগুলি আলোচনা, সাধারণ আলোচনা। আপনারা ওষুধটাকে খুব সংক্ষেপে কিভাবে পড়বেন দেখলেন তো। এগুলি সাধারণ লক্ষণ, কিন্তু ওষুধের বৈশিষ্ট্যটা কিভাবে ধরবো সেটাই আমার কথা। এখন আসেন ওষুধের যে কি নোট সেটা আমি বলতেছি। দেখেন, ফিক্সড আইডিয়াস, এটা একটা বিরাট লক্ষণ থুজার। ফিক্সড আইডিয়া কিন্তু আরো ঔষধ আছে, যেমন অ্যানাকার্ডিয়ামে আছে, পেট্রোলিয়ামে আছে, এরকম অনেক ওষুধে আছে। কিন্তু এটার মধ্যে সবচেয়ে বেশি, যেমন আমার পেটে একটা বাচ্চা আছে, আপনি পুরুষ মানুষ, আপনি কইতে আমার পেটে একটা বাচ্চা আছে, বাচ্চা আছে, কিভাবে বাচ্চা আছে? আমার পেটের মধ্যে খালি উকি দেয়, এদিক ওদিক যায়, কিভাবে হইলো আমি তো জানি না। অথবা আনম্যারিড মেয়ে, সে বললো আমার পেটে মনে হয় বাচ্চা আছে, এটা একটা ফিক্সড আইডিয়া। এই ধরনের অনেক কিছু আছে। কিন্তু আসলে কি জানেন, এক এক জায়গায় উকি দিবে। এটা হলো আপনার ডিউডেনামে হলো এটা বাতাস, থুজা ভর্তি, গ্যাসে ভর্তি একটা বৈশিষ্ট্য, এবং যেখানে সেখানে উকি দেয়, ফুলে ওঠে। আর একটা মূল্যবান লক্ষণ লিখে নেন, জেনে নেন। একটা গেল গ্রিজি স্কিন অফ ফেস। তার দিকে তাকাবেন, মনে হবে যে কেউ একটু গ্রিজ নিয়ে তার মুখের মধ্যে ঘষে দিয়েছে। এটা একটা মূল্যবান লক্ষণ থুজাকে ধরতে চাইলে। তাহলে দুইটা গেল। এরপর আসেন টিথ ডিকে নেক্সট টু গামস ভেরি সেনসিটিভ। দাঁতগুলির উপরের দিকে ভালো থাকবে, ক্রাউন উপরের মানে মানে কি উপরের অংশ ভালো, দাঁতের গোড়া দিয়ে এমন ভাবে ক্ষয় গেছে, মনে হবে যে এটা কোনো কিছু দিয়ে সুন্দর করে কাটা হয়েছে, এরকম একটা অবস্থা। একটা বিরাট লক্ষণ থুজার, এটা আপনি মাইনাস করতে পারেন না। তারপরে ধরেন টি সম্পর্কিত চা খেয়ে অনেক মানুষের, এটা অবশ্য এত গুরুত্বপূর্ণ লক্ষণ না, তা বলতে হচ্ছে, অনেক মানুষের দেখবেন যে চা খেয়ে তার পেটে ডিসপেপসিয়া, ডিসপেপসিয়া বলতে পেটের ডিসঅর্ডার, কোনো কিছুতে সে শান্তি পায় না, কোনো কিছু খাইয়া শান্তি পায় না, পান করে শান্তি পায় না। তার এই মূল কারণ হলো দিনে সে 40টা 50টা 60টা 70টা চা খায়, এই হলো তার ঘটনা। সে আপনি কি কি পছন্দ করেন, চা না কফি? বলবে চা। কয় কাপ খান দিনে? কয় খাই, হিসাব নাই, খাই। এরকম চা খেয়ে রোগ হলে আপনি ধরে নিতে পারেন যে থুজা হইতে পারে। চার সাথে বিরাট একটা রিলেশন আছে। এরপর আসেন আপনার তার নেইল গুলি গ্রাফাইটিসের মতো অনেকটা, ওইরকম গ্রাফাইটিসের তো বিকৃত, আর এটা হলো ব্রিটল, ভেঙে ভেঙে পড়ে থুজা যে নখ গুলো। তারপর আসেন
আমি তো আগেই বলেছি পলিপি, ওয়ার্ডস লাইক এক্সক্রিসেন্স, মানে যত প্রকার টিউমার আছে নরম শক্ত সবই থুজার মধ্যে পাইতেই পারেন, যা আগে বলেই ফেলেছি। এখন আসি আর একটু আসি অ্যাজমা। শিশুদের যদি অ্যাজমা হয়, স্পেশালি অ্যাজমা শিশুদের, তখন আপনি স্পেশালি চিন্তা করতে পারেন যে থুজা হইতে পারে। একটু একটু আর একটু দেখবেন, এই আর কি। এরপরে আসি আমি ওয়ার্স ফ্রম কোল্ড ড্যাম এয়ার। আপনি দেখবেন অনেক ওষুধ আছে কোল্ডে অ্যাগ্রাভেট করে, তারপরে ড্যাম এয়ার অ্যাগ্রাভেট করে, অনেক ওষুধ রাস্টক্সে করে, পালসিটিলায়ও দেখবেন যে তার ঠান্ডায় অসুবিধাই হয়, নেট্রামিওরেও অসুবিধা হয় কম বেশি। সবচেয়ে বেশি অসুবিধা হয় নেট্রাম সালফে, ঠান্ডা এমন কারবে, এরকম কেলি কারবে ঠান্ডা, এগুলি তাদের খুব অসুবিধা। সোজা ওষুধটাও কিন্তু কোল্ডে বাড়ে, ড্যাম ওয়েদারে বাড়ে, মনে রাখবেন। ক্যালকেরিয়া কার্ভেও এই লক্ষণগুলি আছে, ঠান্ডায় বাড়ে, ড্যাম ওয়েদারে বাড়ে। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে সুজারও কোল্ডে ড্যাম এয়ারে অ্যাগ্রাভেট করে, এটা আপনাকে কম বেশি জানতে হবে। আর ওইগুলো তো জানবেন, ওইগুলো যদি মিলে যায়, এগুলি কম বেশি না মিললেও আপনার খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, তারপরে আসেন ইনসেন উমেন উইল নট বি টাচড অর অ্যাপ্রোচড। এরকম রুগী আমি অনেক দেখেছি, ভ্রান্ত ধারণা। মানে ইনসেন উমেন বলতে আসলে কিছু মানুষ এটা ভ্রান্ত ধারণার কারণে এরকম হয়। যেমন এক ব্যক্তি বলতেছিল আমার ছেলে মারা গেছে, আমার ছেলে নাই নাই নাই, সে ছেলে কিন্তু পরে দেশে আসছে। অনেক মহিলা যদি হয় তাহলে তারা সাধারণত স্বামীর সাথে শারীরিক মেলামেশা করতে চায় না, কয় না এটা গুণে, এটা খারাপ, এই সমস্ত কথা বলে বেড়ায়। যাই হোক, এরপর আসেন তারপর এটা আমি অনেক রোগীতে পেয়েছি, অনেক সময় গালেও থাকে। গালের মধ্যে দেখবেন যে হয় বড় একটা কি বলে এই আচির, আর জিভের মধ্যে এটাকে রেনুলা বলে। রেনুলাটা কেমন একটা শিরা অথবা একটা রগের মতো দেখতে, অনেকটা ব্লুইশ। আমি অনেক রোগীতে পেয়েছি, জিভের নিচে থাকে। এটা আশ্চর্যজনক অবস্থা। এই হলো জিভ থুজার একটা বিরাট বৈশিষ্ট্য। আর থুজার রোগীতে ড্যানড্রাফ থাকবে অনেক বেশি। আপনার কেলি সালফে আপনার অনেক থাকে, ড্যানড্রাফ থাকে, মানে কি বলে মাথা আশ্রাইলে কানের উপর দিয়ে মনে হয় ছাই পড়ে গেছে, এরকম থুজার মধ্যে ওইটা আছে। আবার থুজার সমগ্র শরীরে ছোট 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 আপনার ক্ষুদ্র চোখের চারদিক দিয়ে, ফেসে, গালে, বিভিন্ন জায়গায় আপনি ছোট ছোট বল বল টিউমার জাতীয় বা ওই ধরনের কিছু উপমাংস পেতে পারেন, এরকম একটা অবস্থা। যাই হোক, এরপরে আর একটু বলি, সেটা হলো যে ইনসেনের কথা শুনলেন, ওয়ার্ম এন্ড কভারিং তার ভালো লাগে, একটু গরম সে চায়। ওই যে দেখলেন কোল্ডে একটু ড্যামেয়ার, এগুলি নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তা করবেন না, মূল কথাগুলো আগেই বলা হয়ে গেছে। এটা একটু ওঠানামা করে। শীত কাতরতার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন, মনে করেনই কি বলে সাইলিশিয়া, হিপার, এগুলি বেশি চিন্তা করবেন। দেখবেন যারা এই যে গরমের মধ্যে সোয়েটার পরে মসজিদে যাচ্ছে বা বাজারে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি হয় সাইলিশিয়া না হয় হিপার মিলাইতে পারবেন, মিলে যাবে। আবার কেউ কেউ সুরিনাম মিলবেও, এটা সত্যি। কিন্তু সুরিনামের কথা আমি বলি না, কারণ এই ধরনের ওষুধপাতি নিষেধ করেছে। আচ্ছা, এই হলো মোটামুটি একটা ধারণা আপনারা পেলেন। তারপরে এই যে একটা
লক্ষণের কথা বলি আপনাদের। পেইন ইন হিলস অ্যান্ড টেন্ডু অ্যাকিলিস। এই পেইন ইন হিলস এটা থুজার মধ্যে একটা বিশিষ্ট লক্ষণ আছে ঠিকই, কিন্তু অনেক ঔষধে আছে হিল। আমার কাছে একটা রুগী আসছে, তারা আমি লক্ষণ নিলাম, নিয়ে দেখেছি নেট্রাম সালফেট রুগী, অথচ সে আসছে হইলো আপনার কি নিয়ে, পায়ের তলায় মানে হিল পিছনের দিকে, বিশেষ করে পুরো পাটা পা দুইটাই অত্যন্ত বলে সেন্সিটিভ, পা রাখতে পারে না। তার ওষুধ আসছে নেট্রাম সালফ। এখন আমি তার কিভাবে, তার ঠান্ডায় বৃদ্ধি, তারপরে শাকসবজি খাইলেই তার সমস্যা, তারপরে আপনার ওই যে কি শাক জানি পানির মধ্যে হয়, কলমি শাক, এগুলি সে হজমই করতে পারে না। সবকিছু মিলাইয়া আমি দেখলাম সে নেট্রাম সালফের রোগী, ঠান্ডায় বৃদ্ধি। তাকে দিছি, সে 2 দিন ওষুধ খেয়ে কইতেছে আমার ব্যথা নাই, চলে গেছে। দেখেন, এই যে হোমিওপ্যাথিতে বলা হয় তাকে রোগের নামে চিকিৎসা দেওয়া যাবে না। আমরা প্রথম জীবনে খুঁজছি এই রোগগুলি কোন কোন ওষুধে আছে, এগুলি হলো সাধারণ লক্ষণ। এই দেখলেন, নিলাম নেট্রাম সালফ, কাজ হলো ওইটার। এই যদিও এটা থুজাতেও আছে, থুজা না যে কোনো ওষুধে যদি লেখেসিস আসে আপনি লেখেসিসি দিবেন, এটাই হলো নিয়ম। মোটামুটি আরো 2-1টা লক্ষণ আপনাদের বলি, অনেক কিছু জানলেন, মুখেরটা বলেছি। তারপরে বলবো হলো নোট করছি তো, একটু বলতেছি। দেখলাম জিনিসটা বইলাই তো পেয়েছি মোটামুটি লম্বা। একটা মূল্যবান লক্ষণ বলতেই হয়, আপনার থুজার যদি জ্বরের রোগী হয়, যদি কখনো রোগী বলে যে আমার থাই থেকে ঠান্ডা শুরু হয়, জ্বর যখন আসবে আমার এইখানে ঠান্ডা লাগে, থাই, থাই তো বুঝেন থুরা, তাহলে আপনি অন্য কিছু না চিন্তা করে থুজা দিলে কাজ হবে আশা করতে পারেন। কারণ এটা আমি এই লক্ষণ আর কোন ওষুধ আছে বলে আমি জানি না। এটা একটা বিরাট মূল্যবান লক্ষণ থুজার ক্ষেত্রে। তারপরে আছে একটা জিনিস দেখেন, এটা মূল্যবান, এটা যদিও কম রোগীতেই আপনি পাবেন। সোয়েট অনলি অন আনকভার্ড পার্টস অর অল ওভার এক্সেপ্ট হেড। অর্থাৎ শুধুমাত্র ঢাকা অঞ্চলে ঘাম হয়, অথবা সর্বত্র মাথা ছাড়া, মাথা বাদে সর্বত্র ঘাম হয়, এই কথাটা বলছি। এই লক্ষণটা আমি কিন্তু খুব কমই পেয়েছি। আমি যা পেয়েছি ওইগুলি, যেগুলি এতক্ষণ আমি বললাম। তারপরে আছে when sleeping, profuse sour smelling while like honey। এটা সাধারণত ঘুমের সময় হয়। এই যে এটা হয় ঘুমের সময়ে, হয়তো শুধুমাত্র আনকভার পার্ট মানে ঢাকা অঞ্চলে, অথবা সমস্ত জায়গায় শুধু মাথা বাদে ঘাম, এবং প্রচুর ঘাম হয়, দুর্গন্ধ হয়, ঘামের মধ্যে অনেকটা মধুর মতো গন্ধ আসে। এটা বইতে লেখা আছে, আমি কোনোদিন পাই নাই থুজার রোগীতে এগুলি। আমি ফিক্সড আইডিয়াস, ওই যে আপনার ওই সমস্ত ব্যাপার, শীত কাতর, তারপরে যে কি বলে ওই যে কন্ডালোমেটা, ফিগওয়ার্ড, এইগুলি পেয়েছি। আর কি বলবো, মোটামুটি বলা হয়ে গেছে। আর একটা কথা, হ্যানিম্যান কোথাও দেখান নাই যে আপনারা কম্পেয়ার করে ম্যাথমেটিকে পড়েন। এটা আসলে আপনার প্রতিটা ওষুধ আর স্বতন্ত্র ভাবে আমাদের পড়তে হবে। পড়তে 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 আপনার কাছে একটা কি হবে, কিনোট হবে। যেমন এই ওষুধটা যদি আপনি একটু তুলনা করতেই চান, তাই আমি বলেই দিয়েছি অনেকটা, ক্যালকেরিয়া, সাইলিশিয়া, নেট্রাম সালফ, এটাই, এই কয়টাই মূলত, পালসেটিলা, এগুলি বলা হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানে শেয়ার দিতে চাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে দেখেন, বলেন।
অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার অনেক সুন্দর করে অনেক এক্সপ্লেন করে দুটাটা আমাদের সামনে তুলে ধরেছেন। আশা করি এরপর থেকে দুটা চিনতে আমাদের ভুল পাবে না। দুটা চিনতে মানে কি? মানে দুটা একটা রোগ। আমরা এখানে দুটাকে ঔষধ করবো না। ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অ্যাড্রেস করেন, আমি আপনাদের দেখে দিব। মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, তাই অ্যাড্রেস করেন। তো স্যার কি আরো কিছু বলবেন নাকি এখানেই শেষ করবো? হ্যাঁ, তাহলে আমি একটা কেস বলে শেষ করে দেই। ওকে, যেহেতু থুজা সম্পর্কে আমরা জানলাম মোটামুটি, আপনারা আরো বেশি বেশি পড়বেন, আরো আস্তে আস্তে জানবেন। আমি একটা কেসের কথা বলবো। আমি একজন রুগী, আমার আত্মীয়, উনি এসে ভর্তি হয়েছেন, কি নাম বলে, সিএমএইচ হাসপাতাল ঢাকায় ভর্তি হয়ে আমাকে ফোন দিয়েছেন যে আমি তো এখানে ভর্তি হয়েছি মামা, এখন কি করব। আমার ওরা এখান থেকে মাংস নিয়ে ওনার গলা ভেঙে গেছে। গলায় বলছে যে তোমার গলা হয়েছে, কি বলে এটাকে, ভোকাল কর্ডে পলিপ হয়েছে, তারপরে ওনারা অপারেশন করবে। পরে আমি বলছি যে আপনি ওনাদের কাছে অনুরোধ করে বিভিন্নভাবে যেভাবে সম্ভব হয় আমার কাছে চলে আসেন। আপনি উনি ঠিকই বিভিন্ন কৌশলে ওনাদের কাছে রিকোয়েস্ট করে উনি ছাড় পাইছে, উনি আসছে। ওনাকে থুজা দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই ভোকাল কর্ডের পলিপ সম্ভবত সর্বোচ্চ 4 বারানো ওষুধ নিয়েছিলেন, অর্থাৎ 0/2, 0/3, 0/4 দেওয়াতে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। এই একটা রোগী পাইলেন। জাযাকাল্লাহ খায়রান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের সবাইকে